আকাশবাণী শান্তিনিকেতন, এখন মানসীতে আজ নাট্যমের নৃত্য ভাবনা। সুদীপ্ত মণ্ডলের সঙ্গে কথা বলেছেন জিনিয়া অধিকারী। অনুষ্ঠানটি শুনতে পাবেন বিজ্ঞাপনের পরে। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আগে থেকে জানিয়ে আসে না, এমন পরিস্থিতিতে স্মার্ট ডিসিশনস নিলে সহজেই এই সমস্যা অতিক্রম করতে পারবেন। যারা স্মার্ট ডিসিশনস নেন তাদের জন্যই আছে মানাপ্পুরম ফাইন্যান্সের ইজি গোল্ড লোন স্কিমস। যখন ইন্টারেস্ট পে করবেন ফর দ্য অ্যাকচুয়াল ডেজ অফ দ্য লোন অনলি, আপনি হয়ে যাবেন আরো বেশি স্মার্ট। আরো জানতে আসুন মানাপ্পুরম ফাইন্যান্সের নিকটবর্তী ব্রাঞ্চে বা কল করুন আমাদের টোল ফ্রি নম্বর 180042022233। নমস্কার। আজ আকাশবাণী শান্তিনিকেতন নাট্যম নৃত্য গোষ্ঠীর অলিন্দে, আর আমাদের মধ্যে আছেন নাট্যম নৃত্য গোষ্ঠীর কর্ণধার শ্রী সুদীপ্ত মণ্ডল। সুদীপ্ত, তোমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। নৃত্য মানুষের কলা সংস্কৃতির অন্যতম অঙ্গ, যা তার পরিচিত ভাষা দিয়ে মানুষের সাথে মানুষের সম্মিলন ঘটায়। প্রকৃতি জীবনের সঙ্গেও এই নৃত্যের সম্পর্ককে অস্বীকার কি করতে পারি আমরা? বোধহয় না। আর তাই তো এই ধারাকে বয়ে নিয়ে বেড়াতে মশাল হাতে এগিয়ে চলে কত শত ব্যক্তিসত্তা। তাদেরই একজন হিসেবে আজ আমি তোমার কাছে সুদীপ্ত প্রথমেই জানতে চাইব, নাট্যম এই মুহূর্তে একটি জনপ্রিয় নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান বীরভূমের বুকে। এটি গড়ে ওঠার পেছনে মূল ভাবনাটা কি ছিল? যখন শুরু করি তখন সত্যি কথা বলতে এতটা ভাবিনি। ভেবেছিলাম নাচ করব, মঞ্চে নাচ করতে হবে, দর্শকের হাততালি পাবো, আর গায়ে কিছু রঙিন আলো পড়বে, সেটি মাখবো। শুরু হয় সেইভাবেই, কিন্তু পথ যেভাবে এগিয়ে গেছে, একটা নেশা আর ভালো লাগা এমনভাবে জড়িয়ে গেছে যে নাচকে কেন্দ্র করে এগিয়ে চলেছি যে এগানোর পথের সেই পথের শেষটা দেখতে পাই না, এগিয়ে যায়। আর এই ভালো লাগা থেকেই আজ 1 থেকে 100। আচ্ছা, চলুক, নৃত্যের জয় হোক। আর আমরা যারা নৃত্যকে ভালোবাসি এইভাবেই ভালোবেসে যাক। আমার নাট্যমে যত ছাত্রছাত্রী রয়েছে, যত শিল্পী রয়েছে, অভিভাবক রয়েছে, আঁকড়ে ধরে আজ নাট্যম সেই অঙ্কুর থেকে বটবৃক্ষের দিকে এগিয়ে চলেছে। আর এই আশীর্বাদগুলো থাকুক এইভাবেই আমাদের পাশে, প্রত্যেক মানুষের কাছ থেকে যেন এই ভালোবাসাটুকু পায়। আচ্ছা, অর্থাৎ একেবারে শুরু করার মুহূর্তে মানুষের কাছ থেকে অনেকটা সাড়া তোমরা পেয়েছিলে, আশেপাশের মানুষের কাছ থেকে সাড়া পেয়েছি। শুধু সাড়া নয়, আমি বলবো আমরা তো বীরভূমের এমন একটা জায়গায়, লাভপুরের জিওগ্রাফিক্যাল লোকেশন, যেখান থেকে একটুখানি গেলেই মুর্শিদাবাদ পড়ে, আর একটু গেলেই পূর্ব বর্ধমান পড়ে। এতগুলো জায়গা, মানে 3টে ডিস্ট্রিক্ট মোটামুটিভাবে আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে, এবং সেখানকার গার্জেন, ছাত্রছাত্রীরা জড়িয়ে রয়েছে নাট্যমের সঙ্গে। সেখান থেকে আসে নাট্যমে, তারা নৃত্য চর্চা করে, বিভিন্ন অনুষ্ঠানে যায়। আচ্ছা, লাভপুর এবং আশেপাশের এই যে আগ্রহী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এইটাই কি এই মুহূর্তে মূল চালিকা শক্তি নাট্যম নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের, নাকি আরও কিছু অনুপ্রেরণাও রয়েছে? একদম ঠিক। প্রথম প্রশ্ন যেটা, এই মানুষগুলো যদি পাশে না থাকতো, আমার ছেলেমেয়েরা যদি আমার পাশে না থাকতো, তাহলে আজ এত বড় হতো না নাট্যম। নাট্যমকে নিয়ে আজ বিভিন্ন জায়গায় চর্চা হয়, নাট্যমকে নিয়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে, দেশ বিদেশ, পার্শ্ববর্তী রাজ্য। এই মানুষগুলো পাশে না থাকলে এটা সম্ভব ছিল না। আর অবশ্যই একটা নতুনের স্বাদ, নতুনের খিদে, সব কিছু নিয়ে নাট্যম এগিয়ে চলেছে, এটুকু বলতেই পারি। অবশ্যই এটা চালিকা শক্তি। আর অন্য কোনো অনুপ্রেরণা এর পেছনে রয়েছে? অনুপ্রেরণা তো একটা বলে শেষ করতে পারবো না। একটু আগেই যেমন বললাম যে নতুন, যখন একটা অনুষ্ঠান করে নামি মঞ্চ থেকে, দাদা সামনের বছর আসতে হবে, কোথাও না কোথাও সেই ভালো লাগার খিদেটা কিন্তু তাদের মধ্যে জন্ম হয়। তার পরিপ্রেক্ষিতে তারা বলে থাকেন যে সামনের বছর আসতে হবে। তো আসতে হবে এটা বড় কথা নয়, বড় কথাটা চাপটা হয় যখন, যে সামনের বছর আমাকে আবার কিছু নতুন করে নিয়ে আসতে হবে, আবার মানুষগুলোকে ভালো লাগাতে হবে। ঠিক। একটা কোরিওগ্রাফি করার পর নতুন কোরিওগ্রাফি নতুনভাবে চিন্তা করা, এটা একটা চ্যালেঞ্জিং হয় যে আমি নতুন কি সৃষ্টি করতে পারবো। তো সৃষ্টির নেশা এক বড় নেশা, এইটুকু
আমার কাছে মানে ছোট থেকে বড় হয়েছি এইভাবেই, একটার পর একটা আমার গুটি সাজানোর মতো। তো নাট্যম সেই গুটি সাজিয়ে সাজিয়ে কিন্তু আজ এতটা। এই যে এইমাত্র তুমি বললে যে আমরা লাভপুরের বাইরে এবং বিভিন্ন জায়গায় মঞ্চর উপস্থাপনা করেছি, সেইগুলো কোন কোন জায়গায় একটু শুনি। বীরভূম তো রয়েছে, বীরভূমের বিভিন্ন জায়গা, অবশ্যই আমাদের বোলপুর, শান্তিনিকেতন। এটা আমরা বলতে পারি যে নৃত্যের একটি মানে প্রথম আঙিনা, যে আমাদের কাছের মধ্যে এই আঙিনাতে একবার নৃত্যশিল্পী হিসাবে পা রাখা আমাদের কাছে গর্বের হয়। তো সেই জায়গা রয়েছে। বীরভূমের বাইরের যত জেলা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে, অনেক জেলাতেই পারফর্ম করেছি। এদিকে কলকাতা, আমরা উত্তরবঙ্গ করে এলাম কিছুদিন আগে। আচ্ছা। মালদা টাউন থেকে শামসি, সেখান থেকে চাঁচল থেকে 25 কিলোমিটার দূরে আশাপুর বলে একটি জায়গা, আচ্ছা। প্রায় উত্তর দিনাজপুর লাগোয়া। তো একটা স্কুলের অনুষ্ঠান ছিল, সেখানেও করে এলাম। পাশের রাজ্য, পাশের দেশ বাংলাদেশ, সেখানে গেছি। নেপাল গেছি। যদি আশীর্বাদ থাকে আরও অনেক জায়গায় যেতে পারবো। মানুষ যদি ভালোবাসে, নাট্যমে নৃত্য দেখতে ভালোবাসে, তো অবশ্যই যেতে পারবো সেই জায়গায়। বীরভূমের গণ্ডি ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় উপস্থাপনার অভিজ্ঞতা, এই মুহূর্তে নাট্যমের ঝুলিতে। সুদূর বাংলাদেশ বোধহয় তোমরা গিয়েছিলে কিছুদিন আগে, এবং এখন যেটা বললে সম্প্রতি উত্তরবঙ্গ। তাহলে নাট্যম এখন আর নাট্যম একেবারে শুরুর দিকে, এই যে দুটো নাট্যমের অবস্থান, তার মধ্যে পার্থক্য কি? পার্থক্য অনেকটাই। প্রথমে নাট্যম বললে মানুষ চিনতো না, এখন নাট্যম বললে মানুষ চেনে। আগে সুদীপ্ত বললে চিনতো না, এখন সুদীপ্ত বললে চেনে। তার সঙ্গে আমাদের যারা শিল্পীরা রয়েছে তাদের নামেও চেনে। তারাও বিভিন্ন জায়গায় গেলে তাদেরকে শিল্পী হিসাবে যে সম্মানটুকু পায়, ওরা সম্মানিত হলে আমার খুব ভালো লাগে। আর নাট্যম একদম শুরুর দিকে যে বাধাগুলো পেয়েছে, সেই বাধাগুলো এখনকার এই নাট্যম অনেকটা অতিক্রম করে এসছে। যে বাধাগুলো বলতে নাচের অনুষ্ঠান, শুধু নাচের অনুষ্ঠান, একটা বড় 2 ঘন্টা ধরে একটা অনুষ্ঠান হবে শুধু নাচকে কেন্দ্র করে, মানুষ সেই জায়গায় ভাবতে পারতো না। তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে এখন নাচের অনুষ্ঠান এককভাবে হচ্ছে, গোটা বাংলা জুড়ে হচ্ছে, দেশে হচ্ছে, বিদেশে হচ্ছে। আমাদের যারা বড় শিল্পীরা রয়েছেন পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের, ওনাদেরকেও দেখছি বড় বড় মঞ্চে পারফর্ম করছেন এবং ঘন্টার পর ঘন্টা অনুষ্ঠান হচ্ছে। তো সেই জায়গায় থেকে নাট্যম, আগের নাট্যম আর এই নাট্যমের অনেকটা পার্থক্য। সময় পাল্টেছে, স্বাদ পাল্টেছে। আগে একটা সময় ছিল যেখানে ধরুন লাভপুরের মধ্যে যদি অনুষ্ঠান হয়, তো যারা যারা নাচের চর্চা করি তাদেরকে আলাদা করে ডাকা হতো, এই অনুষ্ঠান হতো, ও একটা করতো, ও একটা করতো, এইভাবে অনুষ্ঠানটা দাঁড়াতো। তো একটা গোষ্ঠী হিসাবে সেই অনুষ্ঠানটাকে একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত সুন্দরভাবে গুছিয়ে একটা মানুষের মনের মধ্যে ঢোকা নৃত্যকে নিয়ে, এবং সেই দরজাগুলোকে খুলতে একটু সমস্যা হয়েছিল। তবে এখন অনেকটা এগিয়ে, আশা করি আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছাবে নাট্যম, ভালোবাসা কুড়িয়ে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের গড়ে পিটে নেওয়ার আরেকটু সুবন্দোবস্তও তৈরি হচ্ছে সেই সঙ্গে সঙ্গে। অবশ্যই। আর সব ধরনের নৃত্যশৈলী কি এই নাট্য নৃত্য গোষ্ঠীর শিল্পীদের মধ্যে প্রাধান্য পায়? একদম পিওর ক্লাসিক্যাল যেটা বলি আমরা, শুধু সেইটা বাদ দিয়ে নাট্যমে বাকি নৃত্যগুলো, মানে যে ঘরানাগুলো, সেই ঘরানাগুলো চর্চা করা হয়। একদম রবীন্দ্র নৃত্য থেকে লোকনৃত্য এবং ওয়েস্টার্নের ভাগ, সেমি ক্লাসিক্যাল এবং রবীন্দ্রিক, এই সমস্ত পদগুলি আমরা আলাদা করে চর্চা করি এখানে। আচ্ছা, সম্প্রতি যে উত্তরবঙ্গ সফরের কথা বললে, সেই অভিজ্ঞতাটা যদি একটু শুনতে চাই। হ্যাঁ, একদম সাম্প্রতিক আমরা গিয়েছিলাম। 1 ডিসেম্বর অনুষ্ঠান ছিল। তো 30 তারিখ আমরা বেরিয়ে যাই নভেম্বরে সকালবেলায়। তো প্রথমেই যেটা হয় যে আমাদের যে ট্রেনে যাওয়ার কথা, তো ট্রেনটির টাইম হচ্ছে সকাল 10টায় আমোদপুর স্টেশনে। তো প্রথমেই 4 ঘন্টা লেট। 4 ঘন্টা লেট হওয়ার জন্য আমরা ওয়েট করি অনেকক্ষণ এবং স্টেশনে থাকি। এবং সব থেকে মজার ব্যাপার, স্টেশনের মধ্যে আমরা অনুষ্ঠান শুরু করে দিই। তো যত প্যাসেঞ্জার ছিলেন তারা অনুষ্ঠান দেখলেন, আমাদের পরিচয় নিলেন, অবশেষে ট্রেনে চাপলাম। ট্রেনে যাওয়ার একটা দারুণ অভিজ্ঞতা, সবাই মিলে মজা করতে করতে যাওয়া, গান করা ইত্যাদি ইত্যাদি, যেটা হয় আর কি সবাই মিলে থাকলে। পৌঁছালাম ওখানে, স্টেশনে গাড়ি ছিল, পৌঁছে গেলাম। এত সুন্দর ব্যবস্থাপনা ছিল, আমি আজকে এই মাধ্যমেই ধন্যবাদ জানাই আরও একবার আশাপুর পাবলিক বিদ্যালয়কে, কারণ যেভাবে আয়োজন করেছিলেন আমাদের থাকার এবং অনুষ্ঠানে সব কিছু,
তো অনুষ্ঠান তার পরদিন ছিল। অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা আদিনা মসজিদ দেখতে গেছিলাম। তো আদিনা মসজিদে কাজ চলছিল বলে সবটা দেখা হয়নি, বার থেকে অনেকটাই দেখতে পেয়েছি। ফিরে আসি, আমাদের মঞ্চ পাই প্রায় 6টা সন্ধ্যা। তো আমাদের জন্য 1 ঘন্টার অনুষ্ঠান মানে স্লট আমাদের জন্য রাখা ছিল। তো আমি ছেলেদের সঙ্গে আলোচনা করি যে 1 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের সবটা দেখাতে হবে, তুলে ধরতে হবে। তো সেই কথা অনুযায়ী আমরা শুরু করি, অবশ্যই রবীন্দ্রনৃত্য দিয়ে শুরু করি, আর শেষ করি আমাদের একটি বিশেষ অ্যাক্ট আছে, যেটা আমি বলে থাকি মঞ্চে, রায় বেশে এবং জিমন্যাস্টিক দুটো মিশিয়ে এটা একটা করেছি আমরা। বেশ। তো সেইটা দিয়ে শেষ করি। মাঝে বাউল সঙ্গীতের ওপর আমরা নৃত্য করি, লোকসঙ্গীতের ওপর নৃত্য করি। তো স্পেশালি বাউলের ওপর নাচ করা এটা একটা নতুন আবিষ্কার, এবং এই আবিষ্কারটা বাংলাদেশ থেকেই করি, কারণ বাংলাদেশে যেখানে কুষ্টিয়াতে থাকতে দিয়েছিলেন আমাদের, তো সেই জায়গায় লালন মাজারে বাউল সঙ্গীত শুনছি, তখন মনের মধ্যে আসে যে বাউল গানটাকে যদি আমরা নাচের মাধ্যমেও মানুষের কান পৌঁছাতে পারি। করার পর এই একটি বাউল গান আমাদের একটা রূপ পাল্টে দিয়েছে নাট্যমে। তো অনুষ্ঠান ওখানে হলো, অনুষ্ঠান হওয়ার পর প্রেস মিট হলো ওখানে, এবং তারপর মঞ্চে থেকে নামার পর প্রতিটি মানুষ জিজ্ঞেস করা যে কোথা থেকে এসেছো, বাড়ি কোথায়, আচ্ছা বোলপুর থেকে এসেছো, আচ্ছা এরকম। তো এই যে ভালো লাগা, এটা অদ্ভুত। আবার সেই রাত জেগে একসঙ্গে টেনে ফেরা, একটা দারুণ একটা অভিজ্ঞতা। আর প্রথমবার আমরা উত্তরবঙ্গের দিকে গেলাম, এখানের থেকে ওখানে ঠান্ডা, মানে বলতে এখানে যদি আমাদের 20 হয় তো ওখানে 18 ডিগ্রি এরকম কিছু সেই সময়টা। হ্যাঁ সেই সময়টাই। তো সেই জায়গায় একটা বেশ নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরলাম। আর একটা ভয় ছিল, কারণ আমাদের সঙ্গে মানে আমার থেকে বড় বা অন্য কোনো গার্জেন আলাদা করে যায়নি, শিল্পী এবং আমি। তো সবাই যেভাবে আমাদের সহযোগিতা করেছে, প্রত্যেকটা ছেলে মেয়ে আমার টিমে যারা ছিল প্রত্যেকটাই একদম, কয়েকজনের নাম বলতে চাইছি, মিঠুন, আবির, প্রিয়া, পাপিয়া, ছোটন, পিন্টু, সুদীপ্ত, পায়েল, কোয়েল, যারাই ছিল, একটা দুটো নাম যদি বাদ চলে যায়, মিনু, মঙ্গল, তো সবাইকে মানে এতভাবে একদম ছোট থেকে বড় পর্যন্ত, ছেলে থেকে মেয়ে, সবাই যেভাবে সহযোগিতা করলো এই এত বড় একটা উপক্রমে যাওয়া আসাটাই একটা বড় চাপের থাকে, একটা লং ট্যুরে যাওয়া, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাওয়া, এত ড্রেস থাকে আমাদের। তো সবার কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি ভোলার নয়, ভুলতে পারবো না কোনোদিন। অর্থাৎ প্রচলিত নৃত্য ধারার সঙ্গে সঙ্গে তোমরা ফিউশনটাকেও রাখছো কিছু কিছু জায়গায়। ভবিষ্যৎ পরিকল্পনা এই মুহূর্তে সেইভাবে কি কিছু রয়েছে? যে অবশ্যই নাট্যম এই মুহূর্তে একটি নাচের প্রতিষ্ঠান তা নয়, একটি সামাজিক কেন্দ্র, একটা শিক্ষা প্রতিষ্ঠান এইভাবে তৈরি হয়েছে, এবং সমাজের পাশে থাকার চেষ্টা করছে বিভিন্ন সময়, বিভিন্ন সমস্যাগুলোকে, মানে আমাদের একটা বড় সমস্যা এই মুহূর্তে যেটা হচ্ছে মোবাইল, স্টুডেন্টদের হাতে মোবাইল চলে আসা, ছোটদের হাতে। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসা, তো এইটাও একটা আমাদের ক্যাম্প হয়, একটা কাউন্সিলিং হয় যে মোবাইল থেকে আমরা কিভাবে দূরে থাকবো। অর্থাৎ অ্যাওয়ারনেসের বিষয়টাকে একটু তুলে ধরতে চাইছো তোমাদের নাচের যে উপস্থাপনা তার মধ্যে দিয়ে। অবশ্যই। আর নাচকে কেন্দ্র করে বড় হওয়া এটা তো আমাদের রক্তে ঢুকে আছে। আমরা এমনিই মজা করে বলি যে আমাদের ব্লাড গ্রুপ টেস্ট করলে ওটা পাওয়া যাবে এনডিজি, নাট্যম ডান্স গ্রুপ ইংলিশে যদি বলা হয়। তো আমরা এটা মজা করে বলেই থাকি। আর নৃত্যকে আমরা মানুষের কাছে পৌঁছাতে চাইছি যে নৃত্য একটা কম্পিটিশন হিসাবে আসবে না, কারণ অনেকেই এটা কম্পিটিশন হিসাবে দেখে, এটা কম্পিটিশন হয় বিভিন্ন জায়গায়। নৃত্য কম্পিটিশনের জায়গা নয়, নৃত্য একটা ভালো লাগার জায়গা, মনের জায়গা, মনের এবং শরীরের একটা অদ্ভুত মেলবন্ধন। আপনার হাসি, আনন্দ যখন শরীরের মধ্যে প্রবেশ করে, অনায়াসে নৃত্য আসবে। রাগ, দুঃখ যখন প্রবেশ করবে, অনায়াসে নৃত্য আসবে। তো এই নৃত্যের সৃষ্টিটাও এইভাবেই হয়। রাগ থেকে আমরা যদি নটরাজ মূর্তির কথা ভাবি, তাহলে সেই রাগের একটা আমরা পাই। আবার সেই সঙ্গে আনন্দের, আমরা তো সব জায়গায় আনন্দের সঙ্গে নাচ করি, যেখানেই আনন্দ হয় গান বাজে, একটু মন তো নেচে ওঠেই সব সময়। আমরা সময়ের একেবারে শেষের দিকে চলে এসেছি, তো একেবারে শেষে তোমার কাছ থেকে যে নাচটাকে যারা কেরিয়ার করে এগোতে চায়, সেই ধরনের শিল্পীরা, ছাত্রছাত্রীরা বা তাদের অভিভাবকরা যদি ভেবে থাকেন, সেক্ষেত্রে তাদের জন্য কি বার্তা তুমি দিতে চাও? প্রথমে যেটা বলছি, নাচকে কেরিয়ার করার আগে নাচকে আগে ভালোবাসতে হবে। ভালোবাসার পর নাচের প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস জানার পর সেই ভালোবাসাকে ধরে এগিয়ে যেতে হবে। কেরিয়ার
অবশ্যই তোমার সামনে এসে দাঁড়াবে। আগে পরিশ্রম করো। ওই একটা কথা আছে না যে পাওয়ার আশা করো না বা ফলের আশা করো না, পরিশ্রম করো। তো এটাও তাই, পরিশ্রম করো, সেই উচ্চতায় পৌঁছাও। উচ্চতায় পৌঁছাবার সময়ই তোমার সঙ্গে সঙ্গে কেরিয়ার তোমার পাশে এসে দাঁড়াবে। আজ এই মুহূর্তে কেরিয়ার কথা যখন উঠলো, তো আমার বলতে ভালো লাগছে, নাচকে কেন্দ্র করে আমার দুটি ছাত্রী দুটো স্কুলে ও কাজ করে এবং সেখান থেকে তার পড়াশোনার খরচাটা সবটাই তার ওখান থেকে হয়ে যায়। বাহ। এবং আরও একজন ছাত্রী রয়েছে, সে স্কুলে কাজ করে, আমার স্কুলেই কাজ করে। তো এটা হলো কিন্তু কেরিয়ারের কথা। এখান থেকে আরও বড় হোক এটা আমি চাই, এবং যেভাবে পরিশ্রম করছে তারা একটা জায়গায় পৌঁছাবে, ঠিক এইটুকু। এমন গল্প আরও বেশি বেশি করে শ্রোতা বন্ধুদের সামনে উঠে আসুক। সত্যি এইগুলো বড্ড অনুপ্রেরণা জাগায়, কোথাও না কোথাও খুব ভালো লাগা একটা মনের গভীরে। সুদীপ্ত, তোমার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো, যে নাচটাকে নিয়ে এগিয়ে যেতে যারা আগ্রহী, সেই রকম শিল্পীরা যদি নাট্য নৃত্য গোষ্ঠীর সঙ্গে যুক্ত হবার কথা ভাবে, তাহলে তার পদ্ধতিটা কি? কতদিন ক্লাস হয়, কোন সময়টাতে হয়, এইগুলো সম্পর্কে যদি একটু জানিয়ে দাও। লাভপুর বিরাম মন্দির পল্লীর মেন রাস্তার ওপরেই আমাদের নাচের স্কুলটা। সেখানে আসতে হবে এবং সেখানে এসে একটা ছোট্ট ফর্মালিটিস রয়েছে অ্যাডমিশনের। অ্যাডমিশন হওয়ার পর তাদের বয়স অনুযায়ী ক্লাস শুরু হয়, আর ক্লাস বিকালবেলায় থাকে সাধারণত। এবার তার বয়স অনুযায়ী যে ব্যাচটা হবে সেই ব্যাচে দেওয়া হবে। সপ্তাহে একদিন করে ক্লাস হয়। আর যারা নাচকে ভালোবাসো অবশ্যই স্বাগত জানাই আমাদের স্কুলে। আর সেই সঙ্গে আর একটা কথা বলে রাখি, আগামী 29শে ডিসেম্বর আমাদের নাচের স্কুলে বার্ষিক অনুষ্ঠান লাভপুর পঞ্চায়েত সমিতির মাঠে হবে। সকলকে আগাম স্বাগত জানিয়ে রাখলাম। আমরা শুনলাম নাট্য নৃত্য গোষ্ঠীর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে, এবং আমাদের শুভ কামনা রইল নৃত্যের ধারা এভাবেই বয়ে চলুক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। শিল্পী ও শ্রোতার আবেগ বাধা পড়ুক এক টানে বারবার। নন্দিত হোক, ছন্দিত হোক এগিয়ে চলার পথ। সুদীপ্ত, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যে থেকে এত কিছু আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাই শ্রোতা বন্ধুদেরও। শুনলেন মানসীতে শুনলেন নাট্যমের নৃত্য ভাবনা। সুদীপ্ত মণ্ডলের সঙ্গে কথা বললেন জিনিয়া অধিকারী। আকাশবাণী শান্তিনিকেতন অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে 103.1